ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গুম, খুন, হত্যা সরকারের একমাত্র অলংকারে পরিণত হয়েছে বললেন রিজভী। আরও জানাবো, দেশের ইমেজ নষ্ট করায় বিএনপির একমাত্র কৌশল বললেন কাদের। আরও জানাবো, বনানীতে কোটি টাকা মূল্যের মূর্তিসহ গ্রেফতার ৩। আরও থাকছে, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকে আগ্রহী নয় বাংলাদেশ। আরও জানাবো, ট্রাম্পের নির্বাচন বানচালের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বললেন বাইডেন। আরও থাকছে, বাড়ছে কুয়াশা, আসছে শৈত্যপ্রবাহ, এ নিয়ে থাকছে বিস্তারিত। আরও জানাবো, দীর্ঘ আলোচনার পর ব্রেক্সিট চুক্তিতে একমত হলো ব্রিটেন ও ইইউ। আরও জানাবো, ট্রাম্পের শেষ সময়ে সাধারণ ক্ষমার হিড়িক। এবং সবশেষ জানাবো, পূর্ব চীন সাগরে রাশিয়া ও চীনের যৌথ বিমান মহড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এই নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন। এদিকে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো সরকারের একমাত্র অলংকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেছেন, বুধবার ভারতীয় হাইকমিশনারের সামনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখি বন্ধনে আবদ্ধ, কিন্তু কালকেই ময়মনসিংহের হালুয়াঘাটে এক বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। লালমনিরহাটেও একজন নারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। তিনি আরও বলেছেন, ওবায়দুল কাদের সাহেব যদি জনগণের ভোটে মন্ত্রী হতেন তাহলে প্রথমে এই ঘটনার প্রতিবাদ জানাতেন। আপনি সেই করার প্রতিবাদ না করে রাখি বন্ধনে আবদ্ধের কথা জানালেন, অথচ নদ নদীতে পানি নাই আর প্রতিটি সীমান্তে আমাদের বাংলাদেশি ভাইকে হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তার জন্য আপনারা কোনো কথা বলেন না। আজকে মানুষ কোনো কিছু লিখতে আর বলতে ভয় পায়, কারণ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এগুলো সরকারের একমাত্র অলংকারে পরিণত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রামে পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে প্রচারণা চালানোর সময় বৃহস্পতিবার এসব কথা বলেছেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তাজবিরুল ইসলাম, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তফা, যুগ্ম সম্পাদক সুহেল হুসাইন কাইকুবাদ সহ নেতারা উপস্থিত ছিলেন। এইদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারী এখন বিএনপির একমাত্র কৌশল। তিনি বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। ওবায়দুল কাদের আরও বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছেন বলেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। বিএনপি চেয়েছিল মানুষ না খেয়ে এবং বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, এবং তা হয়নি বলে তাদের এত গাত্রদাহ। বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে সেতুমন্ত্রী আরও বলেছেন, 2006-2007 অর্থ বছরে দেশের বাজেট ছিল 54,800 কোটি টাকা, আর সেই বাজেট বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে 5,68,000 কোটি টাকায় উন্নতি হয়েছে। তিনি আরও বলেছেন, 2006 সালের মূল জিডিপি ছিল প্রায় 19,000 কোটি টাকা, আর এখন 2,05,000 কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিল 5 বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে 42 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ওবায়দুল কাদের আরও বলেছেন, অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যাপী প্রশংসা চলছে তখন বিএনপি প্রকাশ করছে সংশয়। সরকার নিজেরাই রোল মডেল বলছে। বিএনপির এমন সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলছেন, বিএনপি এখন কুলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো। তারা সরকারের অর্জনে চরম পরিশ্রীকাতর। বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করেছেন। একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপণহীন। এদিকে রাজধানী বনানী থেকে কোটি টাকা মূল্যের কুষ্টি পাথরের মূর্তি সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন আলাউদ্দিন, বিল্লাল হোসেন, দীন ইসলাম ওরফে মোনা। বৃহস্পতিবার বিকালে র্যাব 10 থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানিয়েছে, রাজধানীর বনানী থানার মহাখালীর আমতলা এলাকার জলখাবার রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের একটি প্রাচীন দুর্লভ কুষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
র্যাবের অভিযানে উদ্ধার হওয়া কালো রঙের মূর্তিটির আনুমানিক দৈর্ঘ্য 15.5 ইঞ্চি এবং ওজন 10 কেজি। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদকে র্যাবকে জানিয়েছে তারা মূর্তিটিকে বিদেশে পাচারের জন্য চেষ্টা চালাচ্ছিল। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মূল্যবান মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। র্যাবের হাতে গ্রেফতার পাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে 2019-21 মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 45 সদস্য বিশিষ্ট এই উপকমিটির অনুমোদন দেন। ওই কমিটিতে জায়গা করে নিয়েছেন অভিনেতা ফেরদৌস ও জায়েদ খান সহ বিভিন্ন পর্যায়ের তারকারা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট নাট্য নির্দেশক মঞ্চ সারথী আতাউর রহমানকে চেয়ারম্যান ও আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল এমপিকে সদস্য সচিব করে এই উপকমিটি গঠন করা হয়। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নয় বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, ঢাকায় ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে বাংলাদেশের অবস্থান আগের মতোই আছে, অর্থাৎ ফিলিস্তিনিদের অধিকার, স্বাধীনতা এবং মুক্তির পক্ষেই বাংলাদেশ। ট্রাম্পের বিদায়ের আগে ইসরায়েল পঞ্চম মুসলিম দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলের একজন মন্ত্রী বুধবার বলেছেন, ট্রাম্পের শাসনামলেই পঞ্চম একটি মুসলিম দেশের সাথে সম্পর্ক স্বাভাবিককরণে কাজ করে যাচ্ছে ইসরায়েল। চলতি বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ 4টি দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরায়েল। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো। ইসরায়েলি আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ওফির আকুইন্সি ইসরায়েলি ওয়েনেট বিসিকে বলেছেন, 20 জানুয়ারি হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়ের আগেই সংখ্যাগরিষ্ঠ পঞ্চম মুসলিম দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে তেল আবিব। তিনি আরও বলেছেন, আমি আশা করছি আরেকটি মুসলিম দেশের সাথে আমাদের শান্তি চুক্তির ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তা আরও বলেছেন, আরও দেশ যাতে ইসরায়েলের অস্তিত্বের স্বীকৃতি দেয় সেই লক্ষ্যে কাজ করছে তারা। আকুইনিস বলেছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংখ্যাগরিষ্ঠ দুটি দেশ এখন তালিকায় রয়েছে। দেশ দুটির নাম তিনি প্রকাশ করেননি। বলেছেন, একটি উপসাগরীয় রাষ্ট্র যেটি ওমান হতে পারে, তবে সৌদি আরব নয়। আরেকটি পূর্ব এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ইসরায়েল সফর করেন বলে খবর প্রকাশ হয়। ধারণা করা হচ্ছিল আমিরাত সৌদি আরবের চাপে পড়ে ইসরায়েলকে স্বীকৃতি এবং দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে ইসলামাবাদ। পরে পাকিস্তান জানায়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়। এই দিন ইসরায়েলি মন্ত্রী জানান, দেশটির সাথে সম্পর্ক স্থাপন করতে যাওয়া পরবর্তী মুসলিম দেশ পাকিস্তান নয়, সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। গেল সপ্তাহে তারা জানায়, ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে না। ফিলিস্তিনি ভাইদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে তাদের অবস্থান অটল বলেও জানানো হয়। মালয়েশিয়াও একই ইঙ্গিত দিয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তনীয়। বুধবার সিনেট অধিবেশনে তিনি আরও বলেছেন, ইসরায়েলের বিষয়ে অন্য কোনো দেশ কী সিদ্ধান্ত নিচ্ছে তাতে মালয়েশিয়া হস্তক্ষেপ করবে না। এদিকে ইলেকটোরাল ভোটের আগে নির্বাচনের ফল বানচাল করতে সর্বাত্মক চেষ্টা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল 4 রাজ্যের 20 লাখ ভোট বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। ট্রাম্পের পক্ষ নিয়ে ওই মামলার নথিতে স্বাক্ষর করেছিলেন রিপাবলিকান পার্টির 100 জন আইন প্রণেতা। বাইডেনের জয় ছিনিয়ে নিতে এটি ছিল ট্রাম্পের শেষ চেষ্টা। তবে সর্বোচ্চ আদালত গত শুক্রবার মামলাটি খারিজ করে দেন। ফলে ট্রাম্পের সর্বশেষ চেষ্টাও ব্যর্থ হয়। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির দ্বিতীয় ধাপে ইলেকটোরাল কলেজের ভোট অনুষ্ঠিত হয়। 302 ভোট নিয়ে জয় নিশ্চিত করেছেন বাইডেন। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেছেন, বহু বছর আগে এই জাতির মধ্যে গণতন্ত্রের শিখা জ্বলে উঠেছিল, আর আমরা এখন দৃঢ়ভাবে জানি যে এটা মহামারী কিংবা ক্ষমতার অপব্যবহার করে সেই শিখাটি নিভিয়ে দিতে পারে না। বক্তৃতায় বাইডেন আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা ক্ষমতা গ্রহণ করেন না, জনগণ রাজনীতিবিদদের ক্ষমতা গ্রহণের অনুমতি দেন। জনগণ ভোট দিয়েছে, প্রতিষ্ঠানের প্রতি আমাদের আস্থা অবিচল রয়েছে।
নির্বাচনের গ্রহণযোগ্যতা অটুট রয়েছে। নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য ট্রাম্পের চেষ্টার কথা উল্লেখ করে বাইডেন বলেছেন, সুপ্রিম কোর্ট ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার প্রয়াস প্রতিহত করেছে। বাইডেন আরও বলেছেন, এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। ইতিহাসে বারবার আমরা এটাই করেছি, এখন সময় একত্রিত হবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয় ইলেকটোরাল কলেজ ভোটের মধ্য দিয়ে। দেশটির 50টি অঙ্গরাজ্য ও রাজধানী অঞ্চল ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইলেক্টররা ইলেকটোরাল কলেজ ভোটে অংশ নেন। নাগরিকদের ভোটে যে রাজ্যে যে প্রার্থী জয় হন সেখানকার সব ইলেকটোরাল কলেজ ভোট তিনি পেয়ে থাকেন। শনিবার 26 ডিসেম্বর রাত থেকে আবারও কমতে পারে তাপমাত্রা। ওই সময় দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে বইতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখন যে কুয়াশা থাকছে তা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আশরাফুদ্দিন বলেছেন, সপ্তাহের শুরুতে যে পরিমাণ এলাকায় শৈত্যপ্রবাহ ছিল আজ তা নেই। তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা বেড়েছে, তবে একই সময়ে বেড়ে গেছে কুয়াশার পরিমাণও। বিশেষ করে নদীর তীরবর্তী এলাকায় এর পরিমাণ এখন বেশি। তিনি জানান, আগামী 26 ডিসেম্বর রাত থেকে তাপমাত্রা কোনো কোনো এলাকায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে এই শৈত্যপ্রবাহ। তবে এটি মাঝারি মাত্রা এবং বেশি দিন স্থায়ী হবে। এদিকে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে প্রেসিডেন্টের ক্ষমার বিষয়টি সাধারণ হলেও ডোনাল্ড ট্রাম্প কেবল নিজের মিত্রদের পুরস্কৃত করার জন্য নয়, বরং তার দোষী সাব্যস্ত হওয়া বন্ধুদের সহায়তা করার জন্য নিজের ক্ষমতার ব্যবহার করছেন। 2016 সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার নেতৃত্বে থাকা ম্যানাফোর্টকে ইউক্রেনের সাথে ঘনিষ্ঠতার কারণে বরখাস্ত করা হয় এবং ইউক্রেনের নিজেদের সাথে সম্পর্কিত আর্থিক অপরাধের জন্য তাকে 7 বছরের বেশি কারাদণ্ড প্রদান করা হয়েছে। ট্রাম্পের প্রচার শিবির এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের বিষয়ে রবার্ট মুলারের তদন্তে অভিযুক্ত হওয়া প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন ম্যানাফোর্ট। তবে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় গত মে মাসে তাকে গৃহবন্দী করে জেল থেকে ছাড় দেওয়া হয়। এদিকে সাধারণ ক্ষমা পাওয়ার পর বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এবং প্রশংসা করে এক টুইট বার্তায় তাই ম্যানাফোর্ট লিখেছেন, ইতিহাস দেখিয়ে দেবে যে তিনি তার অন্য সব পূর্বসূরিদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছেন। সাবেক উপদেষ্টা রজার স্টেনকেও ক্ষমা করেছেন ট্রাম্প। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তে মিথ্যা সাক্ষী, বিচারে বাধা দেয়া ও সাক্ষীদের প্রভাবিত করার দায়ে গত বছরের নভেম্বরে দোষী সাব্যস্ত হয়েছিলেন স্টোন। পরে তাকে 3.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদি ট্রাম্প এর আগে তার সাবেক উপদেষ্টার সাজার মেয়াদ কমিয়েছিলেন, কর ফাঁকি, সাক্ষীর উপর প্রভাব বিস্তার সহ একাধিক অভিযোগে 2 বছরের সাজা পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভান্কা ট্রাম্পের শ্বশুর চার্লস কুশনারও। তাকেও ক্ষমা করেছেন ট্রাম্প। রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং জ্যারেড কুশনারের বাবা চার্লস 16টি কর ফাঁকির অপরাধে দোষী সাব্যস্ত হন। বুধবার 26 জনকে পূর্ণাঙ্গ ক্ষমা এবং 3 জনের সাজা কমান ডোনাল্ড ট্রাম্প। এর একদিন আগে নিজের সাবেক 2 সহযোগী সহ 15 জনকে ক্ষমা ও 5 জনের সাজা কমানোর ঘোষণা দেন তিনি। এদিকে জাপান সাগর ও পূর্ব চীন সাগরের আকাশে কৌশলগত বোমারু বিমান দিয়ে মহড়া চালিয়েছে রাশিয়া ও চীন। গত 1 বছরের মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয়বার এই ধরনের মহড়া অনুষ্ঠিত হলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ার 2টি Ki-95MS ও চীনের 4টি S-6K কৌশলগত বোমারু বিমান এই যৌথ মহড়ায় অংশ নিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার অ্যাপারেল ফোর্স এবং চীনা পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দূরপাল্লার বিমান দিয়ে দ্বিতীয়বারের মতো এই যৌথ মহড়া চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, দুদেশের মধ্যকার সামরিক সহযোগী চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এই মহড়া চালানো হয়েছে। তৃতীয় কোনো দেশকে টার্গেট করে এই মহড়া চালানো হয়নি। এছাড়া এতে আন্তর্জাতিক আইনও কঠোরভাবে মেনে নেওয়া হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।